হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির 29তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। সকাল 5টা পেরিয়ে 6টা। কাকডাকা ভোরে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে অদূরের লিচু গাছটা থেকে। মায়া বাড়ির সামনের দরজায় দাঁড়িয়ে সেদিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট লিচু গাছের ডালপালা নুয়ে পড়ছে কাঁচা পাকা অসংখ্য লিচুর ভারে। লিচুগুলো দেখতে লোভনীয় মনে হলেও মায়া সেদিকে এগিয়ে গেল না পারতে বা খেতে। কার না কার বাড়ি কে জানে। রাতের অন্ধকারে মায়াকে ওর স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে মায়া এখনও জানে না। বাড়ির মালিক বা আশেপাশে অন্য কাউকে দেখেও নিষে। সেজন্য মায়া এখন সিঁড়ি থেকে নেমে নিচের ড্রয়িং রুমটা পার হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। তবে মায়া বুঝতে পারছে এটা পাহাদের বাড়ি নয়, কারণ মায়ার বোনের শ্বশুর বাড়ি ওর চেনা। কিন্তু এই অপরিচিত বাড়িটি মায়া চেনে না বলেই বের হয়েছে দেখতে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা। দোতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে একটা সুন্দর বাগানও আছে, তবে সে বাগানে ফুলের চারা নেই, আছে শুধু অসংখ্য ফলের গাছ। বেশ কিছু ফলের গাছ মায়া চিনতে পারলেও অনেক গাছই সে চিনতে পারল না। নাম না জানা বিদেশি ফলের চারা হবে বলে মায়ার মনে হলো। মায়া মাথার ঘোমটা আরও একটু টেনে নুয়ে পড়া লিচু গাছের নিচে দাঁড়ালো। ওর গায়ে এখনও গতকালের পরা সেই সাদা পাকিস্তানি জামাটি চড়ানো। ফর্সা পায়ে হৃদের বড় বড় স্যান্ডেল জোড়া মায়ার পায়ে বেশ বড় দেখালো। হয়তো তখন হৃদের রুম থেকে পালাতে গিয়ে তাড়াহুড়ায় মায়া নিজের জুতা খুঁজে পায়নি। চোখের সামনে তখন যা পেয়েছিল তাই পরে হৃদের রুম থেকে পালিয়েছিল সে। মায়া ঘুরঘুর করে বাগানটা দেখতে লাগলো। অসংখ্য ফল গাছের ভিতরে এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা। হাত বাড়িয়ে ফলসহ চারা গাছগুলো ছুঁয়ে দেখার মধ্যে আসিফের গলা পেয়ে মায়া চমকে ওঠার মতো পিছন ফিরল। তখনই চোখে পড়ল আসিফকে বাসার কাপড়ে দাঁড়িয়ে একজন মহিলার সঙ্গে কথা বলতে। মায়া অদূরে বাগান থেকে দাঁড়িয়ে দুজনকে দেখে বুঝতে পারল মহিলাটি হয়তো এই বাড়ির কাজের লোক হবে, আর আসিফ তাকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে। মায়ার হঠাৎই মনে হলো হৃদের কথা। লোকটা হয়তো এখনও ঘুমিয়ে আছে, সেজন্য মায়ার খোঁজ জানে না। কিন্তু ঘুম থেকে উঠে মায়ের খোঁজ করলে মায়া এই লোকের সামনে দাঁড়াবে কি করে? মায়া তো লজ্জায় মরে যাবে। কাল রাতের ওইসব ঘটনার পর মায়ের আর সাহস নেই লোকটার সামনে দাঁড়ানো। ভাগ্যিস মায়া কাল রাতে বেহুশ হয়েছিল, নয়তো সে হার্ট অ্যাটাক করতো। এই লোক মায়ের উপর যে চাপ সৃষ্টি করেছিল, মায়ার তো এখন এই লোকের সামনে যাওয়াই রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার থেকে সবচেয়ে বড় কথা হলো মায়ার স্বামী ওর মতিগতি বুঝতে পেরে গেছে। হয়তো জেনে গেছে মায়া যে তাদের দুজনের স্বামী স্ত্রী হওয়া সম্পর্কটা নিয়ে অবগত। তার জন্য তো লোকটা আজকাল মায়ের সাথে কেমন আপোষে মিশে যেতে চায়। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই সে একজোড়া সাদা পা ঘাসের উপর দেখল। মায়ের বেখেয়ালি দৃষ্টি মাটি থেকে তুলে সামনে তাকাতে চমকে উঠল হৃদের উপস্থিতি দেখে। থতমত খেয়ে তাড়াহুড়া করে পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে আটকায়। মায়ের রাতের কথা ভেবে লজ্জায় মাথা নুইয়ে রাখলে হৃদ মায়ের বাহু টেনে কাছে আনল। মায়ের থুতনি ধরে মুখটা উপরে তুলতে দুজনের চোখাচোখি হলো। মায়া লজ্জায় মুখ ঘুরিয়ে নিতে চাইলে হৃদ মায়ের মুখটা আটকে রেখে বলল, কি সমস্যা, পালাতে চাচ্ছ কেন? মায়া উত্তর করল না, বরং জোর করে মুখটা নুইয়ে নিল। এইভাবে মায়ের ভীষণ লজ্জা লাগছে। হৃদ মায়ের লজ্জা মিশ্রিত মুখটা দেখে দুষ্টু হেসে মায়ের নাক টানলে মায়া উফ শব্দ করল। হৃদ মায়ের নাক ছেড়ে কপালে টোকা মারতে মারতে বলল, বারবার কাছে আসছেন, ধরা দিচ্ছেন, তর্ক করছেন না। কাহিনী কি? আমার প্রেমে টেমে পড়লেন নাকি ম্যাডাম? হৃদের দুষ্টু ভঙ্গি এই প্রথম দেখল মায়া। লোকটা মজা করে মিটমিট হাসতে পারে সেটা জানা ছিল না মায়ার। মায়া ভীষণ দৃষ্টিতে হৃদের মুখের দিকে তাকালো। হৃদের ঠোঁটের কোণের অল্প হাসিটা দেখতে দেখতে মুহূর্তে গায়েব হয়ে গেল। হৃদ মুখটা স্বাভাবিক করে নিলে মায়া মুখ ভার করে বলল, প্রেমে পড়ার জন্য আপনার ফিয়ন্সে শশী আপু আছে না? আমি কেন প্রেমে পড়তে যাব? আমি প্রেমে পড়ব না। হৃদের স্বাভাবিক হয়ে যাওয়া মুখটা আবারও উজ্জ্বল হলো। ঠোঁট বাঁকিয়ে হেসে দ্বিতীয়বারের মতো মায়ের নাক টেনে বলল, জলে? মায়া গাল ফুলিয়ে হৃদের দিকে তাকালো। কষ্ট পেয়ে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, না।
হৃদ মায়ের অবুঝ কাণ্ড দেখে ঠোঁট কামড়ে হাসল। বউ তার জ্বলছে সেটা সে জানে। হৃদ জেনে শুনেই নিজের বউকে জ্বালাচ্ছে। মূলত তার ভালো লাগছে এটা করতে। হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়ের গাল টেনে বলল, ফোঁড়া ফোঁড়া গন্ধ পাচ্ছি ম্যাডাম। কার কলিজা যেন ভুনা হচ্ছে, তাই না? মায়া গাল ফুলিয়ে হৃদের দুষ্টু হাসির দিকে তাকালো। হৃদ যে ইচ্ছে করে মায়াকে হেনস্থা করছে সেটা বুঝে মায়া কথা ঘোরাতে চাইল। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মিহিস্বরে বলল, এই বাড়িটা কার? তোমার। হৃদের সোজাসাপটা উত্তরে বিস্মিত হলো মায়া। হৃদকে শুধিয়ে বলল, আমার? হৃদের উত্তরে মায়া মনে করল হৃদ মায়ের সাথে মজা করছে। মায়া পুনরায় একই ভঙ্গিতে বলল, প্লিজ বলুন না, বাড়িটা কার? আর এই লিচু গাছটা, এটা কার? হৃদ মায়ের আঙ্গুলের ইশারা অনুসারে ঝুলন্ত লিচু গাছটার দিকে তাকালো। সে উপর থেকে দেখেছিল মায়াকে এই লিচু গাছের আশেপাশে ঘুরঘুর করতে। হৃদ মায়ের হাত ধরে লিচু গাছের সামনে দাঁড়ালো। ঝুলে থাকা লিচুর থেকে একটা লিচু নিয়ে সেটা খোসা ছাড়ালো। বিচি ছাড়িয়ে সাদা অংশটুকু মায়ের মুখে তুলে দিতে দিতে বলল, এই বাড়ি, এই ঘর আর এখানকার সবই তোমার। আমি তো ভাড়াটিয়া তোমার। আপনি আমার ভাড়াটিয়া? মায়া অবাক গলা শুধালো হৃদকে। হৃদ একইভাবে দ্বিতীয় লিচুটা গাছ থেকে পেড়ে খোসা ছাড়িয়ে মায়ের মুখে তুলে দিতে দিতে সম্মতি দিয়ে বলল, মায়া মুহূর্তে খুশি হয়ে গেল, কারণ সে হৃদের ইঙ্গিত বুঝতে পেরেছে। হৃদ যে এই বাড়ির মালিক সেটা বুঝতে বাকি নেই মায়ার। মায়ের স্বামী এই বাড়ির মালিক হলে মায়া তো তার বউ, তাহলে সে মালকিন হবে, এটাই স্বাভাবিক। আর এজন্য হয়তো হৃদ মায়াকে এই বাড়ির মালিক বলে সম্বোধন করছে। মায়া লজ্জা মিশ্রিত মুখে খুশি হয়ে গেল। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে আরও একটা লিচু মায়ের মুখে তুলে দিল। দুজনের কেউই কাউকে এই পর্যন্ত ভালোবাসি বলেনি, আর না কেউ কাউকে জানিয়েছে তারা একে অপরের স্বামী স্ত্রী হওয়া সম্পর্কে অবগত। ভালোবাসা মুখে প্রকাশ করেনি কেউ, অথচ এই দুজনকে একত্রে দেখলে যে কেউ বলে দিতে পারবে তাদের দুজনের মধ্যে কতটা গভীর প্রেম চলছে। হৃদের নীরব ভালোবাসা আর মায়ার অস্থির মনোভাব দুজনকে একে অপরের মাঝে ডুবিয়ে রাখে সারাক্ষণ। মায়ের মুখে যখন হৃদ শেষ লিচুটা তুলে দেয় তখন মায়া মুখ ফিরিয়ে নেয় আর খাবে না বলে। হৃদ তারপরেও মায়ের মুখে শেষ লিচুটা দেওয়ার সময় হতভম্ব করে গেট দিয়ে ঢুকতে দেখল রাদীপকে দেখে মায়া ভয় পেল। রাদীপ যদি মায়াকে এখানে দেখে উল্টাপাল্টা কিছু মনে করে বড়দের সবাইকে সবটা জানিয়ে দেয়, তাহলে বিপদে পড়বে ওরা দুজন। মায়া সেই ভয়ে হৃদকে না বলে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল বাড়ির ভেতরে। মায়ের হঠাৎ কাণ্ডে হৃদ খানিকটা চমকালো। মায়ের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে খানিকটা উঁচু গলায় খাঁকারে দিয়ে মায়ের উদ্দেশ্যে ডেকে বলল, মায়া, আস্তে দৌড়াও, পড়ে যাবে। ডাইনিং টেবিলে রাদীপের মুখোমুখি মায়া জড়তা নিয়ে বসলো। পাশে হৃদ টান টান হয়ে নাস্তার প্লেট উঠিয়ে বসলো। তাতে নাস্তা তুলে খাবে সে তাই। সামনে নানান রকমের খাবার, কাজের লোক পাশে দাঁড়িয়ে, অথচ কেউ প্লেটে খাবার তুলে দিচ্ছে না। এমন থমথমে পরিবেশে মায়া উঠতেও পারছে না জড়তায়। হৃদ একা থাকলে একটা কথা ছিল, কিন্তু রাদীপ মুখোমুখি বসে থাকার কারণে মায়া ভদ্রতা দেখিয়ে এই মুহূর্তে উঠে যেতে পারছে না, যদি বেয়াদবি হয় সেজন্য। অথচ রাদীপের মনোভাব এমন যেন এই মুহূর্তে মায়া ছাড়া টেবিলের আশেপাশে আর কেউ নেই। সেই তখন থেকে রাদীপ ড্যাব ড্যাব করে মায়াকে দেখেই যাচ্ছে। এতে করে মায়ার ভীষণ নার্ভাস হচ্ছে, অস্বস্তিতে আছড়ে পড়ছে। এভাবে কেউ মুখের উপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অস্বাভাবিক লাগে না বিষয়টা? হৃদ, মায়া আর রাদীপ দুজনের মনোভাব দেখল। রাদীপকে আপাতত কিছু বলে লাভ নেই। সে বড় ভাইয়ের বউকে গবেষণা করতে বসেছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত রাদীপের গবেষণা শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে মায়ের দিকে এভাবে তাকিয়ে থাকবে। হৃদ রাদীপকে উপেক্ষা করে মায়াকে বলল তাদের প্লেটে খাবার তুলে দিতে। মায়া আমতা আমতা করে আরও ছিটিয়ে বসলো চেয়ারে। রাদীপের দৃষ্টি আর মতিগতি কোনোটাই পরিবর্তন হলো না। মায়াকে চেয়ার ছেড়ে উঠতে না দেখে এবার হৃদ বিরক্ত হলো। ধমক দিতে মায়া হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে পড়ে হৃদের ঠিক করে রাখা প্লেটটা উল্টিয়ে দিল। মায়ার এমন কাজ হৃদ কপাল গোছকালো। তীক্ষ্ণ গলায় বলল, কফি দাও। হৃদ মায়াকে কফির জন্য আদেশ করে মায়ের উল্টে দেওয়া প্লেটটা সে নিজে আবার ঠিক করে রাখলো। মায়া হৃদকে কফি দিতে কেটলি ধরলে রাদীপ বলল,
ভাবি, আমার প্লেটটা উল্টিয়ে দাও ভাইয়ের মতো করে। সোজা প্লেটে নাস্তা করতে মজা পাই না, স্বাদ আসে না। উল্টো প্লেটে নাস্তা করলে নিশ্চয় মজা পাবো, তাই না ভাই? রাদীপের মুখে ভাবির একটা শুনে মায়ের মনে অস্থিরতা ঝড় তুলল। অস্থির ভঙ্গিতে মায়ের হৃদের দিকে তাকাতে তাকাতে দেখল হৃদ মায়ের দিকে পূর্ব থেকে তাকিয়ে আছে। দুই ভাই এমন করে মায়াকে কি দেখছে আল্লাহই জানে, কিন্তু মায়া সাংঘাতিক অস্বস্তিতে ভুগছে এই মুহূর্তে। তাছাড়া রাদীপ যে সরাসরি মায়াকে ভাবি ভাবি ডাকছে তাতে হৃদও বাধা দিচ্ছে না, বরং চুপ থেকে নীরব সম্মতি জানাচ্ছে। হৃদের নীরব সম্মতি আর রাদীপের সরাসরি ভাবি ডাকায় মায়ের ভেতর থেকে অস্থির হয়ে উঠল। সব কিছু গুলিয়ে ফেলে এলোমেলো কাজ করতে লাগলো। খালি চায়ের কাপটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনার রুটি। হৃদ মায়ের হাতের খালি চায়ের কাপটার দিকে তাকিয়ে সেটা নিচের হাতে নিয়ে বিষণ্ণ স্বরে বলল, এটা রুটি? মায়া হৃদের হাতের দিকে তাকিয়ে অস্থির ভঙ্গিতে লজ্জিত হলো। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়ো করে হৃদের হাত থেকে খালি কাপটা ছিনিয়ে নিতেই সামনে থেকে রাদীপ সিরিয়াস গলায় বলল, ভাবি, আমাকেও ভাইয়ের মতন এমন একটা রুটি দিন। লজ্জা, ভয়, অস্থিরতা একত্রে ঘিরে ধরল মায়াকে। রাদীপ যেন সেসব আরও বাড়িয়ে দিচ্ছে বারবার ভাবিটাকে আবদার করে। মায়ের অনিচ্ছাকৃত ভুলগুলো আরও বাড়িয়ে দিচ্ছে। রাদীপ পুনরায় রুটি চাইলে মায়া হাতের কাছে একটা আপেল রাদীপের দিকে এগিয়ে দিয়ে আমতা আমতা করে বলল, আপনার চা। রাদীপ মায়ের হাত থেকে আপেলটা নিয়ে গোল গোল চোখে সেটা কয়েক পলক দেখে টুপ করে সেটাতে কামড় বসাতে বসাতে বলল, আহা, ভাবির হাতের চা হলো অমৃত। চা তো নয়, যেন আপেলের স্বাদ পাচ্ছি খেতে। মায়া হৃদের দিকে একটা কলা এগিয়ে দিতে দিতে একই ভঙ্গিতে বলল, আপনার কফি। হৃদ মায়ের হাত থেকে কলাটা নেয়ার আগেই রাদীপ সেটা ছো মেরে ছিনিয়ে নিতে নিতে বলল, ভাবি, ভাইয়ের তো কফি খাওয়ার দাঁত নাই, আমার দাঁত আছে 36টা। এই যে দেখো, এজন্য আমি তোমার কলা ফ্লেভারের কফিটা খাই। কেমন? এ ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তুমি যদি আমার এই চ্যানেলের নতুন অডিয়েন্স হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পরের পর্বে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।